শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। ইতিহাসের কিছু দিন থাকে যেগুলো শুধুমাত্র ক্যালেন্ডারের তারিখ নয়, একটি জাতির আত্মপরিচয়কে বদলে দেয়। 5 আগস্ট 2024 সেরকমই একটি দিন, ইতিহাসের বাঁক বদলের দিন। সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ যতগুলো ঘটনা আছে তার মধ্যে 24-এর 5 আগস্ট অন্যতম। এটি জাতিকে সাহসী করেছে, প্রায় সকল মতপথের মানুষকে একটি মোহনায় মিলিত করেছে। আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমরা আলাপ করব জুলাইয়ের চাওয়া, বাংলাদেশের পাওয়া। এর পাশাপাশি আমরা আলাপ করবার চেষ্টা করব এই আন্দোলনের একটি বিশেষ দিক, যেটি হচ্ছে এমন কিছু সমাজের অংশ রয়েছে যারা প্রায়শই নীরব থাকে, যাদেরকে খুব একটা সামনে আসতে হয় না, যাদেরকে রুটি রুজির চিন্তা করতে হয় না, যাদেরকে মোটামুটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষেই কাটাতে হয়, একটি শৃঙ্খলার জীবন তাদের কাছে থাকে। কিন্তু সেই মানুষগুলো বৃহত্তর তাগিদে নেমে এসেছে। তাদের মধ্যে রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রয়েছে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, রয়েছে সেনা কর্মকর্তা সহ নানা অংশের মানুষ। আমরা তাদের কথাও শুনবার চেষ্টা করব। দর্শক, এই আলাপে আমাদের সাথে আজকে স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা, সাংবাদিক এবং বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক জনাব মোহাম্মদ আবু রুশদ। আমাদের সাথে রয়েছেন এই প্রজন্মের একজন ব্যবসায়ী, সভাপতি বাংলাদেশ অ্যাপারেল ইউথ লিডার্স অ্যালায়েন্স আবরার হোসেন সায়েম। এবং আমাদের সাথে জুমে কানেক্ট আছেন আরও দুজন সম্মানিত অতিথি। রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ফারাহ আমির ফয়সাল এবং রয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু। আপনাদের চারজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসব। জুলাই শহীদদের রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে চরম হট্টগোল, ডকুমেন্টারিতে পক্ষপাতিত্বের অভিযোগ, অনুষ্ঠান স্থল ত্যাগ। জুলাই যোদ্ধাদের, হাসিনা দেশে ফিরলে রাজপথে প্রতিহতের ঘোষণা রাষ্ট্রপতির। অহেতুক ইস্যুতে অস্থিরতা সৃষ্টি করে স্বৈরাচারের আসার পথ সুগম করছে একটি গোষ্ঠী। জুলাই স্মৃতি জাদুঘরে উদ্বোধনে প্রধানমন্ত্রী, গণহত্যার বিচারের অঙ্গীকার। জুলাইয়ের চেতনা থেকে বেরিয়ে আসার বিএনপির পতন অনিবার্য, 11 দলের গণসমাবেশে জামায়াত আমিরের হুঁশিয়ারি, চাঁদাবাজি ও দুর্নীতি নির্মূলের তাগিদ। শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে সর্বস্তরের শ্রদ্ধা। 36 জুলাই ইতিহাসের মোড় ঘোরানোর ছাত্র জনতার বিজয়ের দিন, তীব্র আন্দোলনে দেশ ছাড়েন শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানের নিউক্লিয়াস ছিলেন তারেক রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি নেতৃত্ব ও সমন্বয়ের মাধ্যমে হয়ে উঠলেন আন্দোলনের নেপথ্য নায়ক। এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের সাথে শিবির ছাত্র শক্তির নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, আহত অনেক শিক্ষার্থী। দর্শক, আমরা দিনের শিরোনামগুলো শুনছিলাম, এবারে বিস্তারিত আলোচনায় যাব। প্রথমেই আমরা যাই আবরার, আপনার কাছে যে বিষয়টি আমরা আলাপ করছিলাম যে 2 বছর পর জুলাই, সেই দিনের প্রেক্ষাপটটি কেমন ছিল? কোন বাস্তবতা থেকে আপনারাও রাস্তায় নেমে আসলেন? আপনাদের তো সাধারণত যেটি বলা হয় যে আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং, সেগুলোতে আপনাদের যাওয়ার সেই অর্থে খুব অভিজ্ঞতাও নেই, যদি আমি ভুল না করে থাকি। সেই জায়গায় এই জুলাইয়ের যে আন্দোলন, সেই জায়গায় আপনারা রাস্তায় নেমে এলেন। আপনারা তো সবসময় একটা স্থিতিশীল পরিবেশ চান, আপনারা চান না যে খুব প্রসেশন হোক, আপনারা চান না যে খুব অ্যানার্কি হোক। সেই সব জায়গাগুলো আপনাদের বিজনেসের ক্ষেত্রেও একটা ইন্টারাপশন তৈরি করে। তো কোন পয়েন্ট অফ ভিউ থেকে আপনি সেখানে নেমে আসলেন, সেই বিষয়গুলোই যদি একটু উল্লেখ করেন। যদি 2 বছর আগের কথা এখানে ফিরে গিয়ে একটু উল্লেখ করি, আমি বেসিক্যালি আমরা যে সংগঠন থেকে একসাথে হয়েছি, আরএমজি ইন্ডাস্ট্রির সেকেন্ড জেনারেশন, যারা টেক্সটাইল এবং আরএমজি ইন্ডাস্ট্রির সেকেন্ড জেনারেশনদেরকে নিয়ে আমার সংগঠন। আমরা ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্টের জন্যই কাজ করি, দেশের ইউথ ডেভেলপমেন্টের জন্যই কাজ করি।
তো ওই প্রেক্ষাপটেই আমরা থাকি, আমরা কোনো পলিটিক্যাল ফিগারও না, আমরা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনও না, এবং আমাদের ওখানে কোনো পলিটিক্যাল ইন্টারেস্টও নেই। বাট তখন যে জিনিসটা হচ্ছিল জুলাইয়ের শেষের দিকে, মূলত যখন আমরা দেখছিলাম যে এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, মানে পরিস্থিতি একদমই অনুকূলে নেই, এবং যেভাবে অ্যাকশন নেওয়া হচ্ছিল সাধারণ জনগণের উপরে, জনগণের উপরে, ইউথ যারা রাস্তায় যারা নেমে এসে, স্কুলের ছেলেপেলেরা, বাক স্বাধীনতা নেই, কথা বললেই ধরে ফেলা হচ্ছে। তো এই জিনিসটা তখন আমাদের জাস্ট শুধুমাত্র নৈতিকতার দিক থেকে আমরা নেমে আসি, এখানে আর কিছুই না। এখানে আমাদের বিষয়টাই ছিল যে আমরা তরুণ ব্যবসায়ী যারা, আমরা যদি তরুণদের সাথে অবিচারে সাথ না দেই, অ্যাটলিস্ট ভাবমূর্তি প্রকাশটা না করি যে আমরা সাথে আছি, এর বেশি কিছু আমরা করিনি। সো ওই মানে সহানুভূতিটা আমরা দিয়েছি যে আমরাও ব্যবসায়িক তরুণ যারা আছি আমরা সাথে আছি। সো আমরা ওইখান থেকে যারা বায়লার মেম্বার আছেন, ওইখান থেকে আমরা ইন্ডিভিজুয়ালি প্রায় 48 জন সিগনেচার করি। এখানে আপনার ইভেন কি এখন ঠিক কোন সময়টাতে আপনাদের মনে হলো এবং কিভাবে আপনি অর্গানাইজ করলেন বিষয়গুলো একটু খুবই মানে দ্রুত সারি হয়েছে জিনিসটা আর কি, কোনো পরিকল্পনা ছিল না। যেটা বললাম পুরোপুরি সেন্টিমেন্টাল ইমোশনের উপরেই হয়েছে জিনিসটা। হ্যাঁ, তো এখানে আমাদের জুলাইয়ের শেষের দিকে আমরা একত্রিত হই, এই ডিসিশনটা ইনস্ট্যান্টলি নেই। আমাদের যেমন আমাদের সাথে এখন যিনি বাংলাদেশ এমপ্লয়ার ফেডারেশনের প্রেসিডেন্ট আছেন ফজলে শামীম এহসান, উনিও ছিলেন, উনি প্রথম স্বাক্ষরটা করেন, তাতে আমরা একটা সাহস পাই। আমাদের যেরকম মেন্টর ছিলেন বর্তমান আমাদের বিকেএমই এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, উনি আমাদেরকে সাহস দেন অ্যাজ আ মেন্টর, অ্যাজ আ গার্ডিয়ান, প্রথম থেকে আমাদের সাথে ছিলেন। ওনার ছেলেও আমার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসাবে, সিগনেটারি হিসাবে ছিলেন। তো ওইভাবে করে আর কি আমরা খুব কুইকলি দুইটা দিনের মধ্যে আমরা জাস্ট ডিসাইড করলাম যে না, নৈতিকতার দিক থেকে আমরা আমাদের এই স্ট্যান্সটা অ্যাটলিস্ট এরটুক তো আমরা করতে পারি, সেই ওইভাবেই করা। এখানে একটি প্রশ্ন বলা হয়ে থাকে যে ব্যবসায়ীরা দীর্ঘ 17 বছর, সেই সময়টাতে তো গভর্নমেন্টের সাথে অনেক ক্ষেত্রে তাদেরকে থাকতে হয়েছে, গভর্নমেন্টের অনেক বিষয়ে তাদেরকে হয়তো সমর্থনও করতে হয়েছে। সেই জায়গা থেকে বেরিয়ে এসে এই ধরনের একটা প্রোটেস্ট কি আপনার কাছে মনে হয় না যে আপনাদেরকে একটা চ্যালেঞ্জের মুখেও ফেলছিল, যে পরবর্তীতে যদি বিষয়টা একটা সাকসেসফুল পরিণতি না হতো তাহলে আপনাদের তো একটা কনসিকুয়েন্সের চিন্তাটাও ছিল নাকি? অবশ্যই ছিল, এবং দ্যাট ইজ দ্য রিস্ক। মাঝে মাঝে আমার মনে হয় যে কিছু রিস্ক আমাদের, মানে নৈতিকতা সব কিছুর আগে আসা উচিত, এই ভাবমূর্তিটা আমাদের মধ্যে আসলে থাকা উচিত। তাহলেই কিন্তু আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কিন্তু দাঁড়াতে পারবো। হ্যাঁ, আমাদের কিন্তু এখানে যেটা বললাম যে ব্যবসায়ীদের খাত বুঝে চিন্তা করবে যে এখানে কীভাবে ইকোনমিক প্রসপারিটি করা যায়। ব্যবসায়ীদের উদ্দেশ্য নেই কিন্তু এটা, একের প্রতিটা লাইক অর্গানাইজেশন প্রতিটা অবজেক্টিভ থাকে, এক একটা অবজেক্টিভ থাকে। তো ব্যবসায়ীদের অবজেক্টিভ সেটাই যে আমরা কর্মসংস্থান তৈরি করব, দেশের উন্নয়ন করব, ক্যাপিটাল ইনজেক্ট করব, ইকোনমিক প্রসপারিটিতে দান করব। তো ওই জায়গাটাই কিন্তু আমাদের সবসময় ওই কাজে করতে গিয়ে সরকারের সাথেও কাজ করতে হবে, এবং যদি কোনো জায়গায় এর বিরুদ্ধে মানে এমন কোনো অন্যায় হয় যেটা সহনীয় নয়, যেটা একদমই সহনীয় নয়, তখন ওইটার এগেনস্টে আমাদের বলতেও হয়। মানে এটা নৈতিকতাটা ব্যবসায়ীর উপরে আসে, সবার আগে তো মানুষ। রাইট। ওয়েল, অনেক ধন্যবাদ। আমি আবারও আসবার চেষ্টা করব আপনার কাছে, একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি, আমি তার কাছে একটু যাব। বিন্দু, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমি শুনছি আপনাকে। জি, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও সেই একই কথা, যে যেখানে বলা হয়ে থাকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনীতি বিমুখ, তাদের হয়তো সমাজের যে অত্যাচার অনাচার কিংবা অন্যান্য অসঙ্গতি আছে সেই দিকে খুব একটা ভ্রুক্ষেপ নেই, তারা হয়তো প্রযুক্তির দিকেই বেশি ঝুঁকে থাকে, তাদের হয়তো অ্যাসাইনমেন্ট কেন্দ্রিক যে জীবনযাপন কিংবা তাদের যে একটা বলয়, এর বাইরে তারা যেতে চায় না। সেই জায়গায় দেশের এই আর্থসামাজিক বিষয় বা রাজনৈতিক বিষয়, এই বিষয়গুলোতে একেবারে সরাসরি ইনভলভ হয়ে যাওয়া এবং মাঠে রাজপথে নেমে যাওয়া, এই বিষয়গুলো কখন কিভাবে তৈরি হলো, পুরো বিষয়টা যদি একটু উল্লেখ করেন সেই দিনের প্রেক্ষাপট নিয়ে। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই এটিএন সংলাপের সকল দর্শক বিন্দুদেরকে ধন্যবাদ জানাই এবং সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনার প্রশ্নের দ্বিমত পোষণ করব, কারণ ফেসিবাদের সময়ে যে কয়েকটি সফল আন্দোলন হয়েছে, প্রত্যেকটি সফল আন্দোলন আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে হয়েছে। আমরা যদি সালে যদি আমরা বলি আপনার ভ্যাট বিরোধী আন্দোলন, সেটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
মাধ্যমে হয়েছে। আমরা যদি বলি 2015 সালে ভ্যাট বিরোধী আন্দোলন সফল আন্দোলন, সেটাও ছাত্রলীগের হামলার উপর দিয়ে আমরা সফল হয়েছি, সেটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত দিয়ে। আমরা যদি বলি 18 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের, সেটা বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাধ্যমে সফল হয়েছে। সর্বশেষ আমরা যদি বলি 24-এর গণ অভ্যুত্থানের যে আন্দোলন, সেটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে সফল হয়েছে। সুতরাং আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধুমাত্র একটা বাবলের মধ্যেই সীমাবদ্ধ থাকি, এই বিষয়টা মনে হয় সঠিক নয়। আমি যদি শুরুতে কোটাবিরোধী আন্দোলন নিয়ে একটু বলি, কোটাবিরোধী আন্দোলনটি মূলত এক দফা আন্দোলনে রূপান্তরিত হয় সফলভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। এবং আমার সাথে আমার বিশ্বাস সারা বাংলাদেশের মানুষ একত্রতা পোষণ করবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেসিক্যালি প্রথম থেকে কোটাবিরোধী আন্দোলন নিয়ে ততটা কনসার্ন ছিলেন না, কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রাজুয়েশন কমপ্লিট করার সাথে সাথেই উচ্চশিক্ষার জন্য ম্যাক্সিমাম শিক্ষার্থীরা দেশের বাইরে চলে যান, এবং যে শিক্ষার্থীরা দেশের ভিতরে থাকেন তারা পড়াশোনা বা গ্রাজুয়েশন কমপ্লিট করার সাথে সাথেই তারা কর্পোরেট লাইফে চলে যাওয়ার চেষ্টা করেন। এবং সরকারি চাকরির জন্য আপনি দেখবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব বেশি প্রস্তুতি নেয় না। রাইট। সুতরাং বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা শুধুমাত্র একটি যৌক্তিক আমি আন্দোলন হিসেবে সেই প্রথম। দৃষ্টিকোণ থেকেই কিন্তু আমি কথাটি বলেছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তো ধার ধন্যবাদ ধারতে আপনাকে। হতো না। জি। জি, ধন্যবাদ আপনাকে। তা আমি বলছি, তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যৌক্তিক আন্দোলন হিসেবে এই কোটাবিরোধী আন্দোলনকে সমর্থন দেয়, কিন্তু যখন সর্বপ্রথম লেডি ফেরাউন খ্যাত শেখ হাসিনা 14ই জুলাই সকল শিক্ষার্থীদেরকে ঘৃণভাবে দেশদ্রোহী ট্যাগ দিলেন রাজাকার হিসাবে, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা এটা ধরে নিলাম উনি সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে এটা বলেছেন। সুতরাং আমরা শিক্ষার্থী, আমাদেরকে গায়ে এসে এটা লেগেছে। তখন আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিই যে না, আমাদের এই সবাইকে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। পাশাপাশি আমরা যখন দেখলাম 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরে হামলা হলো, বিশেষ করে আমাদের নারী শিক্ষার্থী আমাদের বোনদের উপরে হামলা হলো, তৎকালীন সময়ের আপনার আমি বলবো কমিটি নেতা উবায়দুল কাদেরের নির্দেশ, সরাসরি নির্দেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তত্ত্বাবধানে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা হলো, বিশেষ করে আমাদের বোনদের উপর হামলা হলো। তখন আমরা ভাবলাম যে না, আমরা এই আন্দোলনকে অবশ্যই ত্বরান্বিত করার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা রাজপথে নেমে আসবো। তার ধারাবাহিকতায় 15ই জুলাই আমরা অল্প কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসি। এরপরে ধারাবাহিকতায় 16ই জুলাই আমরা রাজপথে নেমে আসি। বিশেষ করে 16ই জুলাই যখন আমরা দেখলাম আমাদের সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ওয়াসিমকে চট্টগ্রামে নৃশংসভাবে হত্যা করা হলো এবং রংপুরে আবু সাইদকে হত্যা করা হলো, তখন আমরা এটাকে আমাদের ভাইয়ের রক্তের বিচার বলতে পারেন, এবং এই স্বৈরাচারের পতন বলতে পারেন, এই এক দফা দাবিতে কিভাবে যাওয়া যায় তার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে নেমে আসি। এবং তারই ধারাবাহিকতায় 17ই জুলাই, বিশেষ করে 18ই জুলাই আমরা আন্দোলনের যে টার্নিং পয়েন্টটি ছিল, সেই টার্নিং পয়েন্টটি কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত দিয়ে শুরু হয় 18ই জুলাই। সুতরাং 18ই জুলাই পর থেকে একদম 5ই আগস্ট পর্যন্ত, অর্থাৎ যেটাকে আমরা 36শে জুলাই বলি, 36শে জুলাই পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে থেকে অতীতের ন্যায় সফল একটি আন্দোলন নিয়ে ঘরে ফিরে আসে। এবং এই জন্য আমরা দেখলাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা বিশেষ করে ঢাকা সহ ঢাকার আশেপাশে আপনার সাভার এবং আশুলিয়াতে বেশ কয়েকটি পয়েন্ট আমরা বিভক্ত করে প্রত্যেকটি পয়েন্টে আমরা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে নেমে আসি, এবং আমরা একটি সফল আন্দোলন হিসেবে এর 5ই আগস্ট বা 36শে জুলাই আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে, বিশেষ করে এটার সাথে আমি একটু আগে আপনি যেটা বললেন, ব্যবসায়ীরা ছিলেন, আমাদের শিক্ষকরা ছিলেন, আমি এখানে শিক্ষকদের একটি ভালো ভূমিকা ছিল, আমি শিক্ষকদেরকে আপনাদের এই টকশোর মাধ্যমে ধন্যবাদ জানাই। এবং আপামর ছাত্র জনতার আন্দোলন ছিল, যে আন্দোলন সর্বোপরি সফল হয়, সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বোচ্চ একটি ভূমিকা ছিল। জি। আরেকটি বিষয় যেটি বলছিলেন আপনি, যে এই আন্দোলনে আসার ক্ষেত্রে যেই অবস্টেকেলগুলো আপনাদেরকে পার হতে হয়েছিল, বিশেষ করে আমরা যদি হামলা মামলা নির্যাতনের কথা, সেই জায়গায় আমরা তো জানি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা ছিল বা আন্দোলনের সংগ্রামে তাদের কথাগুলো জানি, কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কি ঘটেছে সেই বিষয়গুলো খুব একটা গণমাধ্যমেও আসেনি, আপনি একটু বলবেন? বেসরকারি গণমাধ্যম এসেছে, আপনারা যদি একটু খেয়াল করেন হয়তো বা 16ই জুলাই অথবা 18ই জুলাই আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আপনার আমাদের জয়েন্ট সেক্রেটারি সহ বেশ কয়েকজনের নামে আপনার একটি ডিবিসি নিউজে চ্যানেলে একটি নিউজ হয়, এবং আমাদেরকে বিভিন্নভাবে এটার সাথে জড়ানোর দেওয়ার চেষ্টা করা হয়। এবং আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আন্দোলন নেমে আসি,
তখন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং ট্রাস্টি বোর্ডের মেম্বাররা কিন্তু আপনার স্বৈরাচারী সরকারের সাথে সম্পৃক্ত ছিল। তারা আমাদেরকে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে আসার জন্য আমরা যাতে না আসি এর জন্য আমাদেরকে হুমকি দিয়েছে, আমাদের বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে, আমাদেরকে ক্লাস পরীক্ষার রেজাল্টের এবং নাম্বারের পরীক্ষার মার্কস কম দিবে এই ধরনের হুমকি ধামকি দেওয়া হয়েছে, এবং সর্বশেষে আমরা বিভিন্ন ধরনের মামলায় আমাদেরকে জড়ানো হয়েছে। বিশেষ করে আমি বলবো বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলে আমাদের নেতৃবৃন্দ, আপনার মনে আছে হয়তো বা আপনার 25 অথবা 26 জুলাই আপনার মেট্রো রেল হামলার মামলায় আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদের সহসভাপতি ফেরদৌস মোহাম্মদ রুবেলকে পর্যন্ত আটক করা হয়। এভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর এবং ছাত্র দলের হিউজ সংখ্যক নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীদেরকে, কৃতি শিক্ষার্থীদেরকে, মেধাবী শিক্ষার্থীদেরকে অ্যারেস্ট করা হয়, এবং এই পুলিশ লীগ আপনার গুলি চালায়। আপনি জানবেন বা জানেন হয়তোবা যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে সর্বোচ্চ বেশি শহীদের সংখ্যা কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অর্থাৎ আমাদের চোখের সামনে, আমাদের হাতের সামনে, আমাদের আন্দোলন স্পটে গুলি করে নির্মম ভাবে আমাদের সহযোদ্ধা শিক্ষার্থী ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিটি স্পটে, প্রতিটি ঘাতে, প্রতিটি দিন, প্রতিটি সময়, প্রতিটি ক্ষণে আমরা বাধার সম্মুখীন হয়েছি, কিন্তু আমাদের একটি উদ্দেশ্য ছিল, একটি লক্ষ্য ছিল যে আমাদের ভাইদেরকে, আমাদের শিক্ষার্থীদেরকে যেভাবে হত্যা করেছে তার বিচার চাই এবং স্বৈরাচার সরকারের পতন চাই। আমরা আমাদের বাক স্বাধীনতা ফেরত চাই, আমরা বাংলাদেশের স্বাধীনতা ফেরত চাই। কারণ আপনি একটা জিনিস দেখবেন, আমরা বারংবার খেয়াল করেছি যখনই ফ্যাসিবাদের সময় একটি যৌক্তিক আন্দোলনের রূপ নিত, ঠিক তখনই ফ্যাসিস্ট সরকার ফ্যাসিবাদী কায়দায় নির্যাতনের মাধ্যমে, দমন পীড়নের মাধ্যমে সে আন্দোলনকে আপনার স্তম্ভিত করার বা দমিয়ে দেওয়ার চেষ্টা করত। সুতরাং আমাদের ভিতরে একটি সংকল্প ছিল, একটি প্রতিজ্ঞা ছিল যে আমরা অবশ্যই এই আন্দোলনকে সফল করব এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে আমরা পতন করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আসবো আবারও, আমাদের সাথে আরও দুজন আলোচক রয়েছেন, আমরা তাদের কথাও শুনবো। একটা নিয়মমাফিক বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছে বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব আবরুষ্ট, শুনছিলেন আপনি, বলবেন ঠিক কোন সময়ে এটি একেবারে সবার আন্দোলন হয়ে উঠল, এই 24 জুলাইয়ের যে আন্দোলনের কথা আমরা বলছি? এটা তো প্রথম দিকে শুধু ছাত্রদের আন্দোলন ছিল, এটা সবাই জানে। কিন্তু জিনিসটা হচ্ছে যে সবাই তো বাংলাদেশের মানুষ, প্রত্যেকেই তো দেখে, একজন শ্রমিকও দেখে, একজন শিল্পপতিও দেখে, একজন শিক্ষকও দেখে, সাংবাদিকও দেখে, সবাই দেখে, সবাইকে দেখতে হয়। এমন ঘটনাও বাংলাদেশে ঘটেছে তখন যে পুরো পরিবারটাই হয়তো আওয়ামী লীগের, এবং তার সেই পরিবারের যে প্রধান তিনি হয়তো একটি বড় পদে কাজ করেন সরকারে, দেখা গেছে যে তারও সন্তান এই আন্দোলনে গিয়েছে। তখন সেই পরিবারটা কি করবে? সেই পরিবারটাকেও আন্দোলনে যেতে হয়েছে, সেই পরিবারের যে মা তাকেও আন্দোলনে যেতে হয়েছে। এটা এভাবেই একটা জিনিস হয় যে বাংলাদেশে আসলে, বাংলাদেশ কেন পৃথিবীর অন্যান্য জায়গায় মানুষ আসলে মুক্তভাবে চলতে চায়। মানুষ এ সমস্ত জিনিস পছন্দ করে না, এই যে হম্বি তম্বি, এ আপনার প্রশাসন দিয়ে দেশ চালানো, গোয়েন্দা সংস্থা দিয়ে দেশ চালানো, মানুষকে হত্যা করে, এগুলো পৃথিবীতে কে সহ্য করে? হ্যাঁ, কয়েকটা দেশে হয় এগুলো, যেমন ধরেন আপনার বেলারুশ, উত্তর কোরিয়া, আপনার আগে এক সময় সিরিয়াতে হতো, ভেনেজুয়েলা, কিউবা, এ সমস্ত দেশে হয়, কিন্তু বাংলাদেশে এটা সম্ভব না। এটা তারপরে আমার কাছে একটা জিনিস বিস্ময়কর লাগে। আপনার প্রশ্নটার উত্তর দেওয়ার আগে, মানে পুরোপুরি উত্তর দেওয়ার আগে আমি বলি যে আমি আমার অনেক দিনের সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে বা অন্য বিষয় থেকে আমি যা দেখেছি, তাতে আমার কাছে খুব আশ্চর্য লেগেছে যে আমাদের সংবাদ মাধ্যমের বড় অংশ, বা আমাদের মানে সাংবাদিকদের একটা বড় অংশ, তারপরে সংস্কৃতি কর্মীদের একটা বড় অংশ, অভিনেতা অভিনেত্রী, ক্রীড়াবিদ, ইউনিভার্সিটির শিক্ষক, মানবতা বিরোধী এত অপরাধ দেখার পরেও শেষ দিন পর্যন্ত তারা ওই স্বৈর শাসকের পক্ষে ছিলেন, এবং তার জন্য স্তুতি গেয়েছেন, কথা বলেছেন, অন্যদেরকে জঙ্গি বলেছেন, অন্য সকল ছাত্রছাত্রীদেরকে জাতা বলেছেন, এবং তারা এখনও তা একইভাবে বলে যাচ্ছেন। এমন ধরেন একজন আমাদের দেশের খুব নামকরা শিক্ষক, আমি তাকে নামকরা বলবো না, এগুলোকে পথভ্রষ্ট বলবো, যে তিনি খুব উপন্যাস সুন্দর লিখতেন, আপনার অনেক সুন্দর সুন্দর আপনার শিশুতোষ সাহিত্য লিখতেন, বড় একটি দৈনিকে কাজ করতেন, একজন নামকরা ঔপন্যাসিকের ভাই। এরা এই সমস্ত আন্দোলনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে, তাদের সেই ভাষায় সাম্রাজ্যবাদী শক্তিকে দায়ী করতেন, পাকিস্তানকে দায়ী করতেন, এই সেই তো বলেই যাচ্ছিলেন। তিনিও এখন দেখি আমেরিকাতে গিয়ে বসে আছেন, আমেরিকাতে গিয়ে নেমেছেন।
আরও একজনকে এরকম দেখছি যে এরকমভাবে কন্টিনিউয়াসলি বলেছেন, তিনিও দেখলাম যে কয়েকদিন আগে নিউ ইয়র্কে বিমানবন্দরে গিয়ে অবতরণ করেছেন। তা আমাদের দেশের এই যে ভণ্ডামি, এই যে কুৎসিত রূপটা, এই রূপটা কি এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে বসে আছে আমার ছাত্রদলের একজন মানে ভাই বা আরেকজন যে বসে আছেন, এরা তো অনেক ইয়াং, তা আমার ছেলে মেয়ের মতো যারা বয়স, তারা কি এগুলোকে পছন্দ করে বলে আপনার মনে করেন? তারা কি দেখতে চায় যে একজন ইউনিভার্সিটির শিক্ষক, পৃথিবীর কোনো দেশে আপনি আমাকে দেখাতে পারবেন যেসব দেশে ন্যূনতম গণতন্ত্র আছে, যে ইউনিভার্সিটির শিক্ষক বা একজন নামকরা আপনার শিল্পী সে কখনো মানবতা বিরোধী অপরাধের পক্ষ নেয়? এটা আপনি কখনো দেখাতে পারবেন না। বাংলাদেশে এরা পক্ষ নিয়েছে, এখনও নিয়ে বসে আছে, এখনও তারা স্বপ্ন দেখছে। তা আপনি যে বললেন যে কেন সবাই গিয়েছে, সব মতের গিয়েছে, এগুলো দেখে আসলে মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে যায়। আপনি যখন দেখছেন যে এই শাসকটা এত বছর ধরে বিনা ভোটে আপনার নির্বাচন করে যাচ্ছে, আপনার তারপরে নিজের যা খুশি ইচ্ছা চাপিয়ে দিচ্ছে, অন্যদেরকে যেমন বর্তমান প্রধানমন্ত্রীকে বলছেন তুই দেশে আয়, তুই বলে বলছেন, তার কোনো মানে কোনো বিবেক বোধ, তার কোনো ভদ্রতা, শালীনতা, সৌজন্যতা কিছুই নেই, তখন আপনি এই যুবকরা, এই আপনার তরুণরা বা অন্যরা বা যে কোনো পেশার মানুষ কেন এগুলোকে সহ্য করবে? আপনি আমাকে বলেন কেন সহ্য করবে? যদি তার মধ্যে সে একজন মানুষ হয়, ন্যূনতম শিক্ষা থাকে, কি সহ্য করবে? সহ্য তো করার বিষয় না। আপনি বাংলাদেশে আপনার প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থার কথা আপনি বাদই দেন, এই যে আপনার সে সময়ে আপনার পুলিশ বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, আপনার প্রশাসন, আপনার এমনকি বিচার বিভাগ, আবার আমাদের যে সশস্ত্র বাহিনী যেটা সবচেয়ে নিরপেক্ষ একটি প্রতিষ্ঠান, সেখানেও তারা হাত দিয়েছিল, গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে হাত দিয়েছিল। র্যাব কি করেছিল এটা তো বলার অপেক্ষা রাখে না। এগুলোকে মাথায় নেয়ার আসলে সব মানুষের একটা নির্দিষ্ট আপনার সীমা আছে। হয়তো বেলারুশের মানুষরা কয়েক হাজার মানে নিহত হওয়ার পরও তারা রুখে দাঁড়াতে পারেনি, কারণ মানে তাদের সে হয়তো সাহস নেই বা ঐতিহ্য নেই। হয়তো মিশরের মানুষরা এই সিসির মতো একটা মানে একজন সামরিক শাসক, যিনি একটি নির্বাচিত সরকারকে মানে পতনই শুধু ঘটাননি, কয়েক হাজার মানুষকে মেশিন গান দিয়ে হত্যা করেছেন, তার বিরুদ্ধে দাঁড়াতে পারেননি। উত্তর কোরিয়ার এই যে কিম অং জুন একজন আছেন, আমি অবাক হয়ে দেখি আমাদের দেশেরও অনেক ইউনিভার্সিটির শিক্ষক, আমাদের অনেক সাংবাদিক, অনেক শিক্ষিত মানুষও উত্তর কোরিয়ার প্রশংসা করেন। আরেকটা দেশের, মুসলিম দেশের আমি নাম নিতে চাই না, সেই দেশটার নাম নিলে আবার আমাকেও অনেক কিছু কথা শুনতে হবে, যে গত ডিসেম্বর আর জানুয়ারি মাসে সেখানেও আন্দোলন করতে গিয়ে সেই দেশেরও আরেকটি আপনার প্যারামিলিশিয়া বাহিনী 32,000 মানুষকে গুলি করে হত্যা করেছে, তারও সমর্থক বাংলাদেশে আছে। সুতরাং আমরা এগুলা কিন্তু আপনি থাকতে পারে, কিন্তু এই সমর্থকদের সংখ্যা কম। আধুনিক প্রজন্মের মানুষ, এই যে এই যুবকরা, তরুণীরা, হ্যাঁ, তারা কিন্তু আমাদের মতো না। আমি তো 60 ঊর্ধ্ব মানুষ, যারা এই বয়সের, তারা আপনার টেকনোলজি, তারা দুনিয়া সম্পর্কে আমাদের থেকে বেশি জানে। আমার যেমন এআই দেখতে কষ্ট হয়, তারা এআই দিয়ে অনেক কিছু বের করে ফেলে। এই কারণেই ওরা সমস্ত কিছু থেকে বেরিয়ে আসতে চেয়েছে। এখন আমি একটু স্পেসিফিক জানতে চাই যে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা যারা, তারাও কিন্তু সেদিন আমি আসছিলাম যে আপনি যেহেতু প্রশ্নটা করেছেন, আমাদের মতো দেশগুলোতে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী যদি একটি পর্যায়ে না মানে ডিসিশন নেয় বা নিরপেক্ষ না থাকে, তাহলে কিন্তু একজন স্বৈরশাসকের পতন ঘটানো এত সহজ হয় না। আমি যেই দেশগুলোর কথা বললাম, এই যে বেলারুশের সেনাবাহিনী আপনার গুলি করে 2,500 থেকে 3,000 মানুষ এক রাতে হত্যা করেছিল। আপনার উত্তর কোরিয়াতে ওই কিম জং জুন যদি বলে তো নিজের দেশের মানুষের উপরে পারমাণবিক বোমা মারবে, আপনি দ্বিধা করবে না। তারপরে আপনি সিরিয়াতে সেনাবাহিনী, গোয়েন্দা বাহিনী 10 লাখ মানুষ নিজের দেশের মেরে ফেলেছে। আপনার আমাদের দেশের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সৈনিকেরা, শুধু কর্মকর্তারা না, তারা প্রকাশ্যে মাঠে নেমেছিলেন। আমাদের অনেক সিনিয়র মুক্তিযোদ্ধা যারা এখনও জীবিত আছেন, যেমন জেনারেল জামিল ডি হাসান বীর প্রতীক, জেনারেল ইমামুজ্জামান বীর বিক্রম, জেনারেল আজিজুর রহমান বীরুত্তম, তারপরে আপনি আমাদের সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া, তারপরে জেনারেল নুরুদ্দিন খান, এনারা সবাই কিন্তু আপনার প্রকাশ্যে রাওয়া ক্লাবে, আমাদের রাওয়াতে এসে ওনারা প্রেস কনফারেন্স করেছিলেন, তারা মিছিল করেছেন। আমার বন্ধু বান্ধব যারা অবসরপ্রাপ্ত ছিলেন, তারা মিরপুর ডিওএইচএসে, বাড়িধারা ডিওএইচএস, শুধু তারা নিজেরা না, তাদের সন্তানদেরকে নিয়ে, স্ত্রীদেরকে নিয়ে মিছিল করেছেন। এবং আমার যে তখন যে 3 বাহিনী প্রধান ছিলেন, 3 জনই যে কোনো কারণেই হোক আমার একই কোর্সের, তারা যেই গুরুত্বপূর্ণ ভূমিকাটা সে সময় মাথা ঠান্ডা রেখে আপনার পালন করেছেন, আপনি তাদের সমালোচনা রাজনৈতিক কারণে অবশ্যই করতে পারেন, সেই অধিকার প্রত্যেকটা মানুষের আছে। কিন্তু সেই সময়কার তাদের ভূমিকা
আপনার অবিস্মরণীয় হয়ে থাকবে। আমি নিজেও মাঝে মাঝে চিন্তা করি যে আচ্ছা ওর সময় যদি ভিন্ন কিছু হতো, যদি আপনার ধরেন আরও একটা গ্রুপ যদি সেনাবাহিনীতে অশান্তি সৃষ্টির চেষ্টা করতো, কু হতো, কাউন্টার কু হতো, তখন কি হতো? হওয়ার হয়তো চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা কিন্তু জনাব আবু রুশদ, আমি আপনার কাছে শুনবো এবং আরও হয়তো শুনতেই চাইবো, যেহেতু আপনি বর্তমান সেনাপ্রধানের কোর্সমেট এবং সেনাপ্রধান সেই সময় যে ভূমিকা রেখেছিলেন, আপনি বলছেন 3 বাহিনীর প্রধানই, তার মধ্যে সেনাপ্রধানও রয়েছেন। তা পরবর্তীতে তার সাথে কথা হয়ে কোনো অভিজ্ঞতা বা সেই সময়টা কিভাবে ম্যানেজ করা গেল সেই সব বিষয়েও একটু শুনবো। তার আগে আমি একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন ফারাহ আমির ফয়সাল, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। ফারাহ আমির ফয়সাল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি এই যে 24-এর আন্দোলনের কথা আমরা বলছি, এই জায়গায় তো একটি জাতীয় যেমন বিষয় আছে, আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকেও দেখবার অবকাশ রয়েছে। তো 2 বছর পরে এসে বিষয়গুলোকে কিভাবে দেখছেন? এবং এখানে বেশ কিছু ট্রায়ালও হয়েছে, সেই সব বিষয় নিয়েও আপনি আলাপ করতে পারেন। আপনার মন্তব্য শুনবো। ধন্যবাদ আমাকে এটিএন বাংলাকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং সম্মানিত সঞ্চালক, সম্মানিত সহ-আলোচক বৃন্দ এবং আহ, প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই গণ অভ্যুত্থান শুধু একটি সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না, এটি ছিল একটি রাষ্ট্র পরিবর্তনের প্রত্যাশা। মানুষ চেয়েছিল এমন একটি বাংলাদেশ হবে, যে বাংলাদেশে আইনের শাসন থাকবে, জবাবদিহিতা থাকবে, প্রতিষ্ঠান শক্তিশালী হবে এবং রাষ্ট্র জনগণের হবে, কোনো গোষ্ঠী, পরিবার বা কোনো ব্যক্তির হবে না। তো এখন 2 বছর পেরিয়ে গেল। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু রাষ্ট্র কি বদলেছে? সরকার পরিবর্তন একটি রাজনৈতিক ঘটনা, কিন্তু আহ রাষ্ট্র পরিবর্তন একটি ঐতিহাসিক অর্জন। তাই ইতিহাসের আদালতে প্রশ্ন এটাই যে মানুষ কি এখন নিরাপদে আছে? মানুষ কি এখনো ন্যায় বিচার পাচ্ছে? মানুষ কি মর্যাদার সঙ্গে বাঁচতে পারছে? তো এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর যদি আমরা দিতে পারি, তাহলে আমি মনে করব যে জুলাই যুদ্ধ সফল হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান সফল হয়ে গেছে। আর যদি এখনো আমরা এই ব্যাপারগুলো নিয়ে অনিশ্চিত থাকি, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের কাজ এখনো অনেক বাকি আছে, অনেক কাজ করা এখনো বাকি আছে। এবং আপনি যে ট্রায়ালের ব্যাপারে কথাগুলো বললেন, দেখেন, একটি গ্রহণযোগ্য বিচার 5টি মৌলিক স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে। 1, স্বাধীন তদন্ত; 2, নিরপেক্ষ বিচার প্রক্রিয়া; 3, নির্ভরযোগ্য সাক্ষ্য প্রমাণ; 4, অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সাংবিধানিক অধিকার এবং ভুক্তভোগীদের ন্যায় বিচার ও মর্যাদা নিশ্চিত করা। তো এই 5টি স্তম্ভের উপরেই কিন্তু আইনের শাসন দাঁড়িয়ে থাকে। এখন যদি আমরা বিভিন্ন আন্তর্জাতিক মহলে আমরা দেখি, আগের পিছনের দিকে আমরা তাকাই, আমি আরব স্প্রিং এর একটা রেফারেন্স টানবো। সেটা হচ্ছে 2011 সালে ইজিপ্টের, এটা একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদেরকে দেয়। ইজিপ্টে যখন গণ আন্দোলন শুরু হয়, তখন গণ আন্দোলনের পর সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়। তো সুষ্ঠু তদন্ত না থাকার কারণে এবং আহ যথেষ্ট প্রমাণ না থাকার কারণে আমরা কিন্তু দেখি বিভিন্ন মামলায় বিভিন্ন সময় বিভিন্ন রায় হতো। এবং পরবর্তীতে যেটা দেখি আমরা, যে এই এই মামলাগুলোতে আপনার অভিযুক্তরা খালাস পেয়েছে, এই নজিরও কিন্তু আমরা দেখেছি। তো এই অভিজ্ঞতা আমাদেরকে শিক্ষা দেয় যে বিচার শুরু করাই যথেষ্ট নয়, বিচারকে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। যদি তদন্ত দুর্বল হয়, প্রমাণ অপর্যাপ্ত হয়, অথবা বিচার রাজনৈতিক বিতর্কে আটকে যায়, তাহলে ক্ষতিগ্রস্ত শুধু একটি মামলা হয় না, পুরো বিচার ব্যবস্থা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তাই আমাদের লক্ষ্য এমন হওয়া উচিত যে এমন একটা বিচার ব্যবস্থা গড়ে তোলা যেখানে ক্ষমতাবান এবং একজন সাধারণ নাগরিক উভয় এক আইনের অধীনে থাকবে। এবং আরেকটি জিনিস হচ্ছে যে বিচার করা মানেই কিন্তু প্রতিশোধ নেয়া না। একটা রাষ্ট্র তখনই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে যখন সে আবেগ দিয়ে বিচার না করে না, যখন প্রমাণ দিয়ে বিচার করে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। আমরা একটা নিয়মমাফিক বিরতি নিয়ে এসে এই আলোচনায় আবার যুক্ত হব। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গেই।
ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব আবরার হোসেন সায়েম, আমরা যে আলাপগুলো করছিলাম যে বর্ষপূর্তির ক্ষেত্রে তো একটি আলাপ করতেই হয় আমাদেরকে, যে প্রত্যাশা এবং প্রাপ্তি। তো প্রাপ্তির তো মেলবন্ধন শতভাগ হয়তো হয় না, কিন্তু ব্যবধানটা কতটুকু? যে প্রত্যাশায় আমরা গেলাম বা একটা আন্দোলনে গেল এবং আন্দোলনটার আমরা সফল তো একদিক থেকে বলা যায়, যেহেতু রেজিম চেঞ্জ হয়েছে, যদিও রেজিম চেঞ্জটাই প্রধান ছিল না, আর অনেক বিষয় ছিল। তো সেই সব জায়গাতে আমরা কতটা অগ্রগতি অর্জন করতে পারলাম সেটি একটু শুনবো। প্রথমত আমি এখানে বিষয়টা বলবো যে আমাদের দেশে অনেক কিছুই রয়েছে যেটা কিনা আমাদেরকে অতি দ্রুত কাজ করে ঠিক করতে হবে। কেন? কারণ এই দেশে আপনি যে তরুণরা স্যাক্রিফাইস করেছে, যে স্টুডেন্টরা স্যাক্রিফাইস করেছে, আপনি যদি দেখেন 3 ভাগের 1 ভাগই কিন্তু এই দেশের তরুণ। তো এটা কিন্তু একটা দেশের অনেক বড় একটা অপরচুনিটি, রাইট? যেটা আমরা বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। একদম, এটা আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। কিন্তু এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে আমরা কাজে লাগাতে পারছি? আমি কিন্তু এখনো বলবো যে উই আর নট বিং এবল টু ইউটিলাইজ দ্যাট। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে হলে আই ফিল আমাদের সবচেয়ে বড় যে পরিবর্তনটা দরকার সেখানে হচ্ছে গিয়ে গভর্নমেন্ট, সরকার, একাডেমিক, ইন্ডাস্ট্রি, এই 3টা জায়গাকে একসাথ হয়ে কাজ করতে হবে। শুধুমাত্র যে আমি বলছি না যে একাডেমিক থেকে পলিটিক্সে যাবে বা সরকারে যাবে বা ইন্ডাস্ট্রি থেকে সরকারে যাবে, না, সরকারে যাওয়ার দরকার নেই। সরকার সরকারের মতন গঠন হোক, যেভাবে ইলেকশন হয়ে হচ্ছে ওগুলা হোক, কিন্তু সরকার যখন কাজ করবে, সরকার যখন টাস্ক ফোর্স গঠন করবে, সরকার যখন নীতি নির্ধারণ করবে, স্টেকহোল্ডারদের এঙ্গেজমেন্টটা আরো বেশি দরকার। কেন? কারণ এই যে আপনি যখন একাডেমিক থেকে আনবেন, ইন্ডাস্ট্রি থেকে আনবেন, এবং এখান থেকে আপনি যখন তরুণ ভয়েসদেরকেও প্রায়োরিটি দিবেন, ওদের আইডিয়াগুলোও শুনবেন, কারণ সবসময় অ্যাম্বিশাস রিস্ক টেকিং আইডিয়া তরুণদের থেকেই আসছেন। এই জিনিসটাকে ক্যাপিটালাইজ কিন্তু আমাদেরকে করতে হবে আরো মানে বড় প্রসারে। কারণ তখনই কিন্তু আপনি রেজাল্ট দেখতে পারবেন যে পলিসি রিফর্ম কিভাবে দেশটাকে চেঞ্জ করতে পারবে। যদি আপনি শুধু অফিস কক্ষে বসে বা পার্লামেন্টে বসে শুধু আপনি পলিসি নির্ধারণ করেন, আমার মনে হয় না আমরা যে দিকটাতে যে প্রত্যাশাটা রাখছি ওই প্রত্যাশায় পৌঁছাতে পারবো। সাইফিল মানে যদি টাউন হল টাইপের করতে পারে, যদি টাস্ক ফোর্স আলাদা করে করতে পারে বিভিন্ন স্পেসিফিক খাতে, যে জায়গাগুলো এখনও আমাদের দেশের সম্ভাবনা আছে, যে জায়গাগুলো দেশের এখনও আমাদের যে 20 কোটি মানুষ, এদের কর্মসংস্থান তৈরি করার যে সুযোগগুলো আছে, এক্সপোর্ট বাড়ানোর যে সুযোগগুলো আছে, রপ্তানি আমাদের বাড়ানোর যে সুযোগগুলো আছে, স্কিল সেট, আমরা শুধু লেবার এক্সপোর্ট কেন করব? স্কিল সেট ইম্পোর্ট করা একটা বিশাল ফ্যাক্টর। আপনি যদি আমাকে একটু সময় দেন, আমি একটা এক্সাম্পল এখানে দিব যে আমরা আজকে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা বলছি, যার এত বড় অবদান, এটা তো অস্বীকার করার মতো নয়, গার্মেন্টসের বাংলাদেশি ইকোনমিক চাকার একটা বিশাল অবদান রয়েছে। তো এই অবদানটাও শুরু হয়েছে কি হবে? গভর্নমেন্ট প্রাইভেট পার্টনারশিপে এবং পলিসি রিফর্মে। কি হবে? 1979, ইফ ইউ গো ব্যাক টু হিস্ট্রি, এই হিস্ট্রিটা হয়তো আমাদের ইন্ডাস্ট্রিরও অনেকে জানে না, যে দেশ গার্মেন্টস, নুরুল কাদের খান, উনি ছিলেন এন্টারপ্রেনার এবং তখন কিন্তু ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। হোয়াট হ্যাপেন, কোরিয়া তখন কোটার জন্য ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কিন্তু ফুললি এক্সপোর্ট ওদের ক্যাপিটালাইজ করতে পারছিল না। তখন ওদের আরেকটা কান্ট্রি রাখতো যাদের থ্রুতে তারা এক্সপোর্ট করতে পারবে বা তার ফ্যাব্রিক এক্সপোর্ট মার্কেট বাড়াতে পারবে। দেন হোয়াট ডিড গভর্নমেন্ট ডিড at that time, and the entrepreneur, বাংলাদেশের entrepreneur mindset, what they did, যে একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম ক্রিয়েট করলো, একটা উইন সিচুয়েশন ক্রিয়েট করলো, যে তোমাদের এখানে আমরা এক্সপোর্ট খাত তৈরি করব, একটা অপরচুনিটি তৈরি করব, তার বিনিময় আমাদের 130 জনকে তোমরা ট্রেন করে দিবে। এবং ওই 6 মাসে যে 130 জন যেখানে ওরিয়া গিয়ে প্রশিক্ষণ নিয়ে যে স্কিল সেটটা নিয়ে আসছে, ওইখান থেকে কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু। এবং ওইখান থেকে ওই 130 জনের মধ্যেই নানা মানুষ বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে লিড দিয়েছেন, নিজেরা এন্টারপ্রেনার হয়েছেন, এবং এইভাবেই কিন্তু একটা ফুল ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে। 50 বিলিয়নের কাছে একটা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে, 84% কান্ট্রির এক্সপোর্ট দাঁড়িয়ে গেছে। আপনি চিন্তা করেন, এটাকে যদি বাদ দেন, ওই স্টেপটাকে যদি আপনি বাদ দেন, তাহলে আপনি বাংলাদেশের অর্থনীতিতে যে ফরেন রিজার্ভের আপনি কন্ট্রিবিউশন বলছেন, এগুলোকে দেখতে পারতেন? থাকতো না। এরকমই আরও কিছু জিনিস আমাদের এখন দরকার, ইমিডিয়েট পলিসি রিফর্ম, লং টার্ম না। যেমন প্রাইমারি শিক্ষার যে গঠনগুলো আমরা ঠিক করার কথা বলছি, ঠিক আছে, ওগুলো লং টার্ম, বাট এরকম এক্সচেঞ্জ প্রোগ্রাম, এরকম স্কিল সেট, এরকম এফডিআই দিয়ে আপনি ইনসেন্টিভাইজ করেন, টার্গেট বেস ইনসেন্টিভাইজ সেট করেন, যে তোমরা আমাদের দেশে আসো, বিনিয়োগ করো, কিন্তু সাথে আমাদের সাপ্লাই চেনকে ডেভেলপ করতে এই আমাদের লোকাল সাপ্লায়ার থেকে নাও, ইম্পোর্ট বন্ধ করো। তখন কি হবে? অনেক ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাবে, কর্মসংস্থান তৈরি হবে, এবং ইউথ কিন্তু এটাই চায় যে কীভাবে দেশে সম্ভাবনা তৈরি করা যায়।
ওয়েল, আমাদেরও সেই প্রত্যাশা। আমরা একটু শুনি। আমাদের সাথে রয়েছেন রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু। বিন্দু, আপনার কাছেও যাব সেই একই প্রশ্ন যে প্রত্যাশা এবং প্রাপ্তির তো ব্যবধান রয়েছেই। কোন কোন জায়গায় মনে হচ্ছে যে আরও অগ্রগতি সম্ভব ছিল এবং কোন কোন জায়গা আপনার কাছে মনে হয় যে এই জায়গাগুলোতে একটু বেশি কাজ করবার প্রয়োজন রয়েছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, আন্দোলন পরবর্তী সময়ে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। ফ্যাসিস্ট হাসিনা এই দেশকে যে নষ্ট সিস্টেমের ভিতরে রেখে গিয়েছিল, সেখান থেকে দেশটাকে আমরা ঠিক করব এবং আমরা একটি সাম্য মানবিক রাষ্ট্র বিনির্মাণ করব। পাশাপাশি ফ্যাসিস্ট হাসিনা যে আপনার আহ আহ, একটি দাসত্ববোধ রাষ্ট্র কায়েম করেছিল, সেখান থেকে আমরা দেশটিকে বের করে নিয়ে আসবো, কারণ আমরা কারো দাসত্ব মানবো না। কিন্তু আমরা আন্দোলন পরবর্তীতে কি দেখলাম? আমরা দেখলাম সরকার গঠন নিয়ে বিভাজন। আমরা কি দেখলাম? সমন্বয়ক যারা সামনের কাতারে ছিলেন, তারা কি করলেন? আপনার ঐক্যের কথা বললেন মুখে, কিন্তু পিছন দিয়ে তারা অনৈক্যের কাজ শুরু করলেন। আমরা কি দেখলাম? আপনার ক্রেডিট নিয়ে এক ধরনের মারামারি শুরু হলো। হ্যাঁ, কে মাস্টার মাইন্ড, কে কি, এগুলো নিয়ে একটা মারামারি শুরু হলো। এরপরে আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে পবিত্র প্ল্যাটফর্মটি আমরা ব্যবহার করে সারা বাংলাদেশের রাজনৈতিক এবং অরাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো রয়েছে এবং মেধাবী এবং কৃতি শিক্ষার্থী যারা রয়েছে, তারা যে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি ব্যবহার করে আন্দোলন করলাম, আমরা কি দেখলাম? আন্দোলনের পরেই আপনার উল্লেখযোগ্য কিছু বৈষম্য শুরু হলো। যেরকম আমি যদি আপনাকে প্রথমে বলি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রক্তের উপরে দাঁড়িয়ে যে একটি সফল আন্দোলন হলো, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হলো, সে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কোথাও রাখা হলো না। এর চাইতে বড় বৈষম্য আর হতে পারে না। এরপর আমরা আরেকটি বৈষম্য উল্লেখযোগ্য দেখলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা সহ আমাদের প্রত্যেকটি ক্যাম্পাসে আমাদের বোনরা, আমাদের নারী শিক্ষার্থীরা এই আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছে। তাদেরকে কোথাও রাখা হলো না, তাদেরকে সম্মান দেওয়া হলো না, বরঞ্চ তাদেরকে অসম্মানিত করার অনেক জায়গায় চেষ্টা করা হলো। এরপরে আমরা আরো দুই একটি বিষয় দেখলাম, কি যে বৈষম্য বিরোধী যে পবিত্র প্ল্যাটফর্মটি ব্যবহার করে আমরা আন্দোলন করলাম, আন্দোলনের পরবর্তী সময় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটাকে জেলা, উপজেলা এবং থানা পর্যন্ত কমিটি দেওয়া হলো। কেন? সেই কমিটির মাধ্যমে আমরা দেখলাম কি চাঁদাবাজি করা হলো, টেন্ডারবাজি করা হলো, আপনার নৈরাজ্য করা হলো, মব কালচার করা হলো। যে মব কালচার আমাদের প্রত্যাশা ছিল না, এগুলো করা হলো। এগুলা যদি আসলে সেই সময়ে ইন্টিরিয়াম গভর্নমেন্ট শক্তভাবে প্রতিহত করতো, তাহলে হয়তো বা আমরা আরো বেশি প্রত্যাশা আমাদের পূরণ হতো। যাই হোক, সর্বশেষ আমরা এখন আশাবাদী, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩১ দফার আলোকে এবং নির্বাচনী ইশতেহার ঘোষণার মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে। সুতরাং আমরা এখন আশাবাদী যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নির্বাচিত সরকার রাষ্ট্রীয় দায়িত্বে এসেছেন, অবশ্যই তারা আমাদের সেই আশা আকাঙ্ক্ষা গুলো পূরণ করবে। অসংখ্য ধন্যবাদ। জি, একটু সময় নিব আমি। আমরা ইতিমধ্যে দেখেছি যে আশা আকাঙ্ক্ষা আমরা প্রতিফলন হচ্ছে। ইতিমধ্যে 5টি মামলার কিন্তু রায় হয়েছে। ইতিমধ্যে আমরা কি দেখলাম? আপনার 1971 সালের পর থেকে এই পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় যে দলগুলো এসেছে, আসার পরেই দেখবেন তারা যে নির্বাচনী ইশতেহারের কথাগুলো বলে সেগুলো তারা পূরণ করে না। কিন্তু আমরা দেখলাম জাতীয়তাবাদী দল নির্বাচনী ইশতেহারের যেই বিষয়গুলো বলেছে, সেগুলো তারা পূরণ করার অসংখ্য ধন্যবাদ। আমি আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। আপনি প্রত্যাশা করছেন এবং এরই মধ্যে যে কাজগুলো হয়েছে তাতে আপনি স্বস্তিও প্রকাশ করছেন, বিশেষ করে নির্বাচিত সরকারের সময়। কিন্তু বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় যা হয়েছে কিংবা বৈষম্য বিরোধী ব্যানারে যেসব হয়েছে সেগুলো নিয়ে আপনার কিছু হতাশা বা ক্ষোভ রয়েছে। আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। আমরা যাব জানাব আবুরুশ, যে বিষয়টি বলছিলাম যে সেনাপ্রধানের সাথে পরবর্তীতে আপনার কথা হয়েছে, যদি সেই অভিজ্ঞতাও কিছুটা শেয়ার করেন এবং অন্য বিষয়ে আমরা আলাপ করব। দেখেন, ওগুলো রাষ্ট্রীয় ব্যাপার, স্পর্শকাতর বিষয়। যদিও তারা আমার বন্ধু, আমি ওই সমস্ত জিনিস এগুলো পাবলিকলি আনতে চাই না এবং সেটা সমীচীন। কোন সময়ের মধ্যে, মানে কতটা ট্যাক্টফুলি, মানে যেটা হচ্ছে সেটা হলো কি, যে আপনাকে শুধু কিছু মানে উদাহরণ দেই আমি আমার, যে আমি ঢাকায় যেখানে থাকতাম, বনানীতে থাকতাম, তো সেখানে দেখা যায় মানে এই আন্দোলনের সময় আমার কিন্তু আমাদের মানে চাকরিরত অনেক কিছু অফিসারও সিভিল ড্রেসে রাত্রেবেলা আমাদের বাসায় আসতেন, আমার বাসায় আসতেন। পুলিশের এসবিরও অফিসার আমার বাসায় এসছেন, আমার ড্রয়িং রুমে আমরা মানে সারা রাতই হয়তো থেকেছি, কেউ আমার বাসায় খেয়েছেন। এখন এই জিনিসগুলো তখন কেন ঘটলো আপনি আমাকে বলেন? তার মানে আমাদের সশস্ত্র বাহিনী এক পর্যায়ে এসে এই যে যুবকদের, তরুণদের, বাচ্চাদের উপরে এইভাবে গুলি
চালানো, এভাবে মানে আপনার হত্যা করা, এই জিনিসগুলোকে মেনে নিচ্ছিলেন না। তারা এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে চাচ্ছিলেন। তার কারণ সশস্ত্র বাহিনীকে দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণে ব্যবহারের একটা চেষ্টা ছিল, আপনারা দেখেছেন। গোয়েন্দা সংস্থায় গিয়ে, ডিজিএফআইতে গিয়ে, এনএসআইতে গিয়ে, র্যাবে গিয়ে, সমস্ত জায়গায় গিয়ে মানুষকে গুম খুন করার নাম এসছে আমাদের সশস্ত্র বাহিনীর অফিসারদের ক্ষেত্রে। এগুলো অফিসাররা, সৈনিকরা নিতে পারছিলেন না। তাদের সন্তানরাও আন্দোলনে চলে যাচ্ছিল। আর তারা তো দেশের জন্য তাদের একটা দায়বদ্ধতা আছে। আপনি যাই বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী সব সময় আমাদের জাতীয় প্রয়োজনে পাশে এসছে। আপনার এমন কোনো, এই যে আপনার 71 সাল বাংলাদেশ হতো না, আপনি যে যত কথা বলুক, আপনি যদি বাংলাদেশের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ না করতো, বাংলাদেশ আপনি এইভাবে হতো না, সব পালিয়ে ভারতে গিয়ে চলে গিয়েছিল। আপনি বাংলাদেশে এরকমভাবে যুদ্ধ শুরু হতো না। এগুলো যে যত তাত্ত্বিক কথা বলুক, এগুলো বলে লাভ নেই। এখন তারপরে আমাদের দেশের প্রতিটা সংকটে তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। আপনি যেটা আমি আরেকটু সহজ ভাষায় বলতে পারি যে সিনিয়র অফিসারটা যখন তারা ছিলেন, তাদেরকে কিন্তু অনেকগুলো জিনিস তখন মাথায় রাখতে হয়েছে। একটা হচ্ছে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে জিনিসগুলো কিভাবে আপনার আসবে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, মুসলিম দেশগুলো, আপনার জাতিসংঘ, ব্রিটেন, এই দেশগুলো, শক্তিশালী দেশগুলো কি ভূমিকা পালন করবে, কোনো চাপ তাদের উপরে আসবে কিনা বা আসছে কিনা, এবং আপনার এটার পরিণতি কি হতে পারে। তারপরে ভারত আমাদের প্রতিবেশী দেশ, তারা কোনো অ্যাডভেঞ্চারে যেতে পারে কিনা, তারা আরও তাদের যে এখানে অনেক ধরনের আপনার মানে জিনিসপত্র এই দেশে ছিল আর কি, এলিমেন্টস এখানে ছিল, এটা অস্বীকার করার উপায় নেই, তাদের মাধ্যমে অন্য কিছু করতে পারে কিনা। এরপরে হচ্ছে সেনাবাহিনীর অভ্যন্তরে একদম আপনি রাজনৈতিক ক্যাডারের মতো কিছু অফিসারকে তৈরি করা হয়েছিল। আপনারা যাদেরকে দেখেছেন যে এখন ভারতে গিয়ে 8 জন জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল এবং মেজর জেনারেল আশ্রয় নিয়েছে, আরও একজন তো জেলে আছে, ধরা পড়েছে। এরা ছিল একদম ক্যাডার বেস্ট, মগজ ধোলাই করা। এদের কাছে আপনার বাংলাদেশের স্বার্থের চেয়ে মানে আপনার আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থ এবং আপনার তাদের পদোন্নতি, তাদের আরামায়েশের জীবন এবং ভারতের স্বার্থটা ছিল বড়। তা না হলে তারা ভারতে পালিয়ে যেত না। তো সুতরাং এই জিনিসগুলো তখন আপনার সেনা কর্তৃপক্ষকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, 3 বাহিনী প্রধানকে খুব যথেষ্ট গুরুত্বের সাথে দেখতে হয়েছে। আরেকটা জিনিস দেখতে হয়েছে, যেটা হচ্ছে যে যাতে রক্তপাত এড়ানো যায় কোনোভাবেই যেন। আপনি হয়তো লক্ষ্য করবেন বাংলাদেশ সেনাবাহিনী মিশরীয় সেনাবাহিনী বা বেলারুশিয়ান সেনাবাহিনীর মতো মেশিন গান দিয়ে মানুষ হত্যা করে, এটা কেউ বলতে পারবে না, ওই পর্যায়ে হয়নি। আচ্ছা, তারপরে 3 আগস্ট আপনার সেনা সদর দপ্তরে সেনাপ্রধান যে দরবারটি করেছিলেন অফিসারদের, এবং এটাতে সংযুক্ত হয়েছিলেন অনলাইনে সারা বাংলাদেশের যে আপনার অন্যান্য যে ক্যান্টনমেন্ট আছে সেখান থেকে অফিসাররা, সেখানে তিনি আইয়ুব বাচ্চুর একটা গান বলেননি? হ্যাঁ, আর কি কাদালে উড়াল দিব আকাশে, আমি পুরোটা মনে, আর কিছু কাদালে উড়াল দেব আকাশে। আপনি এটার দিকে বোঝেন না? উনি তো বলেছেন আরো বেশি কাদালে, আরো বেশি কাদালে। তো উনি তো এই কথাগুলো দিয়ে বোঝাতে চেষ্টা করেছেন। আচ্ছা, তারপরে আরো ধাপে আসেন, যখন আপনার এইটা জিনিসটা একটু মানে একদম শেষ মানে একটা পরিণতির দিকে গেল, তখনও যদি তখন সেনাবাহিনীর ওই যে ডিসগ্রান্টাল এলিমেন্ট, মানে যারা ওই ধরনের কাজ করার জন্য ছিল, লেফটেন্যান্ট জেনারেল মুজিব ধরেন ছিল, জেনারেল মেজর জেনারেল জিয়াউল হাসান ছিল, এদেরও তো কিছু অনুগত সৈনিক টৈনিক থাকতে পারে বা অফিসার থাকতে পারে। তারা যদি কিছু একটা করতে চাইতো, সেটাকেও তাদেরকে কিন্তু প্রতিহত করতে হচ্ছে সেই সময়। এই কথাগুলো মাথায় তাদের রাখতে হয়েছে। এর পরে আপনার কি নিরাপত্তাটা কি হবে দেশের? আপনি কেউ যেন অ্যাডভেঞ্চারে এখানে না আসতে পারে, নাশকতা যতটুকু পারে ঠেকানো যায়, প্লাস হচ্ছে আমাদের থানাগুলোর নিরাপত্তা, আমাদের আপনার অন্যান্য যে মানে আপনার রাষ্ট্রীয় ব্যাংক আছে, এগুলো প্রতিষ্ঠানের নিরাপত্তা, এবং শেখ হাসিনায় যে পালিয়ে যাবেন বা যেভাবেই হবেন, আপনি দেখেন সেখানেও যেন কোনো রক্তপাতের সম্ভাবনা না থাকে, সেটাও তাদেরকে নিশ্চিত করতে হচ্ছে, যাতে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ কোনো আপনার মানে নেতিবাচক মানে প্রচারণার মধ্যে না পড়ে। আপনি তারপরে এই যে আমাদের থানা অনেক কিন্তু লুট হয়েছে, তখন পুলিশ বলতে কিছু ছিল না। আমি ঠিক বনানী থানার পাশের বাসাটায় ছিলাম। আচ্ছা, আপনার বিকাল 4টা না তার আগের দিয়ে আরেকটু আগে পুলিশরা এই রাইফেলগুলো, চাইনিজ রাইফেল ফেলে, আপনি তাদের অস্ত্রশস্ত্র ফেলে কয়েদিগুলোকে আপনার হাজতে রেখে, পিছনে ছিল ওসির বাসা, সমস্ত কিছু ওইখানে দেখেছি আমরা। পরে গিয়ে যে মানে খাবার পড়ে আছে, সবাই পালিয়ে গিয়েছে। এই অস্ত্রগুলো আমার অফিসের লোকজন, আমরা পরে আর্মিকে খবর দিলাম, তারা কিন্তু সাথে সাথে এসছে, এগুলাকে আপনার যতটুকু পারা যায় তারা সাথে সাথে এসছে। এই অবস্থার মধ্যে তারা এটাকে ট্যাকেল করার চেষ্টা করেছে, নিরাপত্তা দিয়েছে। তো এখন 3 বাহিনী প্রধান তো আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত ছিলেন, আপনারা এদেরকে নিয়ে অনেকেই অনেক সমালোচনা করেন। বিমান বাহিনী প্রধানের কথাই ধরেন, উনি ওই সময় প্রথম দিকে একটু বিদেশে ছিলেন, তারপরে উনি এসেছিলেন। আপনারা হয়তো এটা জানেন যে জেনারেল তারেক সিদ্দিকী এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে
আপনি তাকে হেলিকপ্টার দিয়ে জনগণের উপরে গুলি করার জন্য মানে প্ররোচনা দেওয়ার কথাও আমরা শুনেছি, কিন্তু তারা কিন্তু এটা করেননি। সেই সময়ে শেখ হাসিনার মতো একটি প্রবল প্রতাপশালী স্বৈরশাসক তার কথার অবাধ্য হওয়া অসম্ভব সাহসের পরিচয় মানে বহন করে। আপনার সেনাপ্রধানের কথা ধরেন, আপনারা তার তো অনেক সমালোচনা করেন, করতেই পারেন, তার অবশ্যই সমালোচনা আপনি করতে পারেন, আমি সেটা মানা করি না, আমিও তার বন্ধু হিসাবেও তার সমালোচনা করি। কিন্তু উনি ওই সময় শেখ হাসিনার একজন আত্মীয়, এটা তো আপনারা জানেন যে উনি বিয়ে করেছেন শেখ হাসিনার ফুফাতো বোনকে। কিন্তু আরেকটি পার্ট আপনারা হয়তো জানেন না, সেটা হচ্ছে ওনার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে একই জায়গায়। সুতরাং ওই ঘটনাগুলো আমরা মিলিটারি একাডেমিতে থাকার পর থেকে আমরা যখন তখন থেকে জানতাম, 84-85 সাল থেকে জানতাম। ওনার মানে যে দাদার পরিবার, বাবার পরিবার, সে শেরপুরের সবচেয়ে মর্যাদাবান পরিবারটা তাদের। খান বাহাদুর ছিলেন ওনার দাদা, হ্যাঁ, সেই সময় ব্রিটিশ আমলে। ওনারা কিন্তু আপনার জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী লোক ছিলেন। একটু খোঁজ নিয়ে দেখেন ওনার ফুপুরা অন্যরা সেখানে অনেক আগে থেকেই কোন রাজনৈতিক দলটি করে, যেই রাজনৈতিক দলটি যে বিন্দু এখানে আছে ও হয় ওর দলটি হয়তো বলতে পারবে। তো এখন এগুলো হচ্ছে কন্ট্রাস্ট। তার মানে এই না যে সেনাপ্রধান কোনো রাজনৈতিক দলের সদস্য। উনি সেই সময় যদি মাথা ঠান্ডা না রাখতেন, ওই চরম পরিস্থিতি, আপনি জাস্ট একটু চিন্তা করেন, বাংলাদেশে 10 ডিভিশন আর্মি আছে, তারপরে পুলিশ তখন নাই বললে চলে গেছে, তারা অনেকেই জানে না কে কী করছে, এবং তাদের কমান্ড সিস্টেম ভেঙে পড়েছে। বিজিবি সেটাও একটু অন্যরকম নরবরে, আনসার বিদ্রোহের মতো পর্যায়ে গেছে, মানে তারা কি করবে জানে না। আপনি ওই সময়ে এই বাহিনী প্রধানদেরকে, সিনিয়র অফিসারদেরকে কি পরিমাণ লোড মাথায় নিতে হয়েছে, এটা আপনারা বাইরে থেকে হয়তো অনেকে বুঝতে পারবেন না। আমার এখনও মানে কেঁপে ওঠে ওই সময়কার কথা চিন্তা হলে। এখন যারা অপরাধ করেছেন, ধরেন এই যে র্যাবের আপনার হেলিকপ্টার দিয়ে সে আপনার গুলি করেছে, স্টান গ্রেনেড মেরেছে, যারা অন্যান্য জায়গায় থেকে অন্য কিছু করেছে তাদের কথা আমি বলছি না, কিন্তু সেই সময়ে যে বাংলাদেশ সেনাবাহিনীর সকল অফিসার, সকল র্যাঙ্কের অফিসার, সৈনিক, আমি বলবো তারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তারা ওই পর্যায়ে আপনার রুখে দাঁড়িয়েছিল। এবং ওই পর্যায়টা ছিল 75 পরবর্তী যে আমাদের দেশে 7ই নভেম্বর আগে 3রা নভেম্বর হয়েছিল বা পরে যে আরও ঘটনা ঘটেছিল, তার থেকেও ভয়ঙ্কর ছিল ওই সময়টা। হ্যাঁ, আপনাকে আরও একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশের 3 পাশে আপনার হচ্ছে একটি দেশ, আধিপত্যবাদী একটি দেশ, তারা বাংলাদেশে শুধুমাত্র একটি রাজনৈতিক দলকে সবসময় ক্ষমতায় দেখতে চায়। সুতরাং তাদেরকে রক্ষা করার জন্য যে তারা অনেক কিছু করার চিন্তা তখন করেনি তা নয়, সেটাও আমাদের সেনাবাহিনীকে মাথায় রাখতে হয়েছে। বুঝতে পারছি। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু যাব ফারাহ আমির ফয়সাল আপনার কাছে। জি, আমরা শেষ করব আপনার বক্তব্য দিয়ে, যদি কিছু যুক্ত করেন। আচ্ছা, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আরেকবার। আমরা জুলাই আন্দোলন, যেটা জুলাই হলো আমাদের চেতনাকে নতুন করে জাগানোর লড়াই। মানুষ রাস্তায় নেমেছে বাক স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, সাথে বৈষম্য, অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। সুতরাং আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেই বাংলাদেশে আমাদের বড় দায়িত্ব থাকবে, সেটা হচ্ছে এমন একটা বাংলাদেশ গড়ে তোলা যেখানে ব্যক্তি নয় প্রতিষ্ঠান শক্তিশালী হবে, ক্ষমতা নয় আইন সর্বোচ্চ হবে, বিভাজন নয় ন্যায় বিচার হবে জাতীয় ঐক্যের ভিত্তি। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। সাইম, যদি কিছু যুক্ত করেন। আমি just একটা কথা বলবো 1 মিনিটে, যে আমরা তো প্রত্যাশার কথা বলছি এবং সম্ভাবনার দিকে এগোনোর জন্য যা যা করার ওই বিষয়ে কথাগুলো বলছি। আমি আরেকটা জিনিসও বলবো যে এই জুলাই কেন্দ্রিক করে এটাকে মাঝে মাঝে কিন্তু নেগেটিভ ইউজও করা হয়। এই জিনিসটা আমি বলবো যে এটা আমাদের আরও কঠোরভাবে দেখা উচিত, পার্টিকুলারলি সরকারের। যে ফর এক্সাম্পল, বিগত সরকার তো একটা টানা অনেক দিন সময় মানে সরকার চালিয়েছেন। তো ধরেন ফর এক্সাম্পল আমি যদি ব্যবসায়িক কমিটির কথা বলি, নানা ব্যবসায়িক নানা কাজে সরকারের তখন মিনিস্ট্রিতে যে মিনিস্টার ছিল বা তখন যেই তাদের সাথে একটা ইন্টিমেসি ক্রিয়েট হয়, ইন্টিমেসি থেকে দূরের কথা আপনার ধরেন একটা ছবিও থাকতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় যে এগুলোকে মিসইউজ করা হয়, ট্যাগিং করা হয়, দোষর কথাটা খুব ইজিলি সবাইকে দিয়ে দেওয়া হয়। সো এটা যদি হয়, আমি বলবো, কেন বলছি যে এটা ইন্ডিভিজুয়ালি কার প্রবলেম আমি তা বলছি না, কিন্তু এটা যদি হয় যুব সমাজ কিন্তু তখন চিন্তা করবে আরো 100 বার সরকারের সাথে কাজ করতে। কিন্তু ওই দেশ কিন্তু আমরা দেখতে চাই না যেখানে সরকার এবং সমাজ আলাদা হয়ে কাজ করবে, যেখানে কিন্তু আমরা চাই যে ব্যবসায়িক এবং যখন যে সরকার চালাচ্ছেন তাদের সাথে আমরা ক্লোজলি কাজ করতে হবে, একাডেমিক্সদের ক্লোজলি কাজ করতে হবে, তরুণদের ক্লোজলি কাজ করতে হবে। এই জায়গাটা যদি আমরা এই ফিয়ার ঢুকাই দিই তরুণদের মধ্যে যে
যে কোনো সময় তাই যদি সরকার ভুল করে তাহলে তোমার এই আগের ছবি টেনে তোমাকেও ট্যাগ দেওয়া হবে। আমার মনে হয় না এটা খুব একটা ভালো এক্সাম্পল সেট করা হবে দেশের তরুণদের জন্য। রাইট, আমরা যাব বিন্দুর কাছে, শুনবো। একেবারে শেষে আছি, যদি কিছু যুক্ত করেন বিন্দু। আমি শুধু এটুকু বলবো যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনার ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি প্রত্যেকটা জায়গায় খুব ভালো কাজ করছেন, ভালো ভালো জায়গায় রয়েছেন। সুতরাং আমাদের আগামী রাষ্ট্র বিনির্মাণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজ করার সুযোগ দেওয়া খুবই প্রয়োজন। পাশাপাশি আমি বলবো ওই মুহূর্তে আহ আহ, বাংলাদেশ সেনাবাহিনী সেই ধরনের আন্দোলনের জন্য আমাদেরকে সহযোগিতা করেছিলেন। আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ সেনাবাহিনীকে। পাশাপাশি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের নারী শিক্ষার্থী যারা আন্দোলনে ছিলেন। জি, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। আমাদের এই আন্দোলনে উনি প্রত্যেকটি সময় আমাদের খোঁজ খবর রেখেছেন এবং আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য আমাদেরকে সকল ধরনের অসংখ্য ধন্যবাদ। সাপোর্ট দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। জনাব আমি আবরুশ, সর্বশেষ শেষ করবেন। আমি জুলাই আন্দোলনের স্বাধীনতা অর্জনের পরে 1971 সালে পরে আপনার যুদ্ধের পরে আপনি কি সবকিছুই সেই অনুযায়ী আপনি যা চেয়েছিলেন তা পেয়েছেন? তা তো পাননি। অনেক সময় আমাদের সার্বভৌমত্ব ব্যাহত হয়েছে। আমরা সার্বভৌমত্ব রক্ষা, স্বাধীনতার জন্যই যুদ্ধটা করেছিলাম, গণতন্ত্রের জন্য। ব্যাহত হয়েছে বারবার, একদলীয় শাসন এসছে। সুতরাং আপনি এই আন্দোলন, জুলাই আন্দোলনের পরেও যে একবারে সবকিছু পেয়ে যাবেন তা নয়। এটার জন্য অনেক আপনাকে ধৈর্য ধরতে হয়। তার কারণ অনেক দিন ধরে দেশটা একটা টার্মোইলের মধ্য দিয়ে গেছে। আমি আবারও বলি, ঘটনা ঘটেছে, আমি আবারও সবাই বলি, অস্বস্তি বোধ করেছে। যে দেশে অনাকাঙ্ক্ষিত মিডিয়ার ঘটনা। একটা অংশ, যে দেশের সংবাদকর্মীরা, যে দেশের সাহিত্যিকরা, বুদ্ধিজীবীরা, অভিনেতা অভিনেত্রীরা, সংস্কৃতিজীবীদের একটা বড় অংশ মনের মধ্যে এভাবে একনায়কতন্ত্র লালন করতে পারে তাদের ব্যক্তি স্বার্থের জন্য বা আরেকটি দেশের স্বার্থের জন্য, সেখানে এইগুলো আপনার ফল, ভালো ফল আশা করতে গেলে আরও ধৈর্য ধরতে হবে, আরও অপেক্ষা করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। সম্মানিত চারজন আলোচকের কথার সূত্র ধরে শুধু এইটুকুই বলবো যে ইতিহাস কেবলমাত্র স্মরণ করার বিষয় নয়, শিক্ষা নেওয়ারও বিষয়। সঙ্গত কারণেই সবাই সেই শিক্ষা নেবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।